355 বা 356 ছাড়া সত্যিকারের এসআইআর করা সম্ভব কিনা, সেই শুভেন্দু অধিকারীর ওপর একটা তার জীবনের ওপর হামলা। প্রশাসনের লোক যদি শোকজ খায়, সাসপেন্ড হয়, সেই প্রশাসনের ওপর কি ভরসা করবে? গাড়িতে না উঠলে আমাকে মর্গে যেতে হতো, আপনাকে দেখতে। আমি যদি বেঁচে থাকি, লক্ষ্য একটাই, রাজনৈতিকভাবে তার সঙ্গে না পেরে, রাজনৈতিক লড়াইতে না পেরে দে ওয়ান্ট টু এলিমিনেট হিম, তাকে এলিমিনেট করার চেষ্টা করছে। এবং যেখানে শুভেন্দু অধিকারী যাচ্ছেন বা বিজেপির আরও অন্যান্য নেতারা যাচ্ছেন, কারণ আপনি জানেন যে বজবজে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যখন গিয়েছিলেন তখন কি পরিস্থিতি তৈরি করেছিল। গুন্ডামিটা কিন্তু হেরে যাওয়ার লক্ষণ, এটা কোনো জেতার লক্ষণ নয়। থেকে স্পষ্ট হয়ে গেছে যে এরা কিন্তু রাজনৈতিক লড়াইতে অনেক দিন আগে হেরে বসে আছে। রাজনৈতিক লড়াইতে যারা হেরে বসে যায় তাদের কাছে এই গুন্ডাগর্দি ছাড়া আর কিচ্ছু করার থাকে না। মিনিস্টারের মুখে জ্যোতিবাবু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে আমরা কোনদিন ছবিতে কালি লাগাই, মানে ধিৎকার জানা কথা। আজকে ধিৎকার মিছিল। এখন একেবারে প্রাণের ছেলে কেষ্ট যদি এই ধরনের কথা বলে থাকে, কখনো মনের ভেতরের কথাগুলো বেরিয়ে আসছে আর কি। কেষ্ট দিদি দিদি করবে না, এই স্লোগান নিয়ে হয়তো নামবে, সেই দিন খুব দূরে আছে বলে আমার মনে হয় না 26 সালে। কারণ কেষ্টকেও বাঁচতে হবে তো, কারণ কেষ্ট যা করে রেখেছে তাতে কোনো শ্রীরাধিকা তাকে বাঁচাতে পারবে না। নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থার নির্দেশ দিচ্ছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে এ রাজ্যটাই একেবারে দুর্নীতির অতলে তলিয়ে গেছে, অন্ধকারে তলিয়ে গেছে। এর কাজ একটাই, এরা জানে যে ক্ষমতা থেকে গেলে এদের যা পরিস্থিতি হবে, মানুষ এদের যা কাণ্ড করবে এদের বিরুদ্ধে, সেই ভয়েই এরা কিন্তু সিটিয়ে আছে। যার জন্য যেভাবেই হোক, যেরকম ক্যান্সার রোগী একেবারে শেষ মুহূর্তেও বাঁচার চেষ্টা করে, এরাও এই শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করছে। সংবিধান কতটা পড়ে দেখেছে, পড়াশুনো কতটা করেছে সে নিয়ে তো সন্দেহ আছে। আর সবচেয়ে বড় কথা, যাদের শিক্ষা দীক্ষা কম, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত, তাদের সঙ্গে বেশিক্ষণ তর্ক করাটাও মুশকিল। পাড়ায় পাড়ায় সমাধান ইত্যাদি ইত্যাদি এগুলো ভোটের দিকে তাকিয়ে করেছে। এর আগেও দুয়ারে সরকার এসেছিল, দুয়ারে সরকারি কোন হাতিঘোড়াটি হয়েছে আমি বলতে পারবো না। ফলে ওই সমস্যার সমাধানের জন্য আবার পাড়ায় যেতে হচ্ছে। পাড়ায় গেলে নিজের প্রেজেন্স দিয়ে মানুষকে ভয় দেখানো। 25% ডিএর ব্যাপারটার চেয়ে এখন যেটা দাঁড়িয়ে গেছে, এরা বেশি খেলতে গিয়ে নিজেই ডুবতে বসেছে এই রাজ্যের শাসক দল। কারণ এবারে পুরো বিচারটা সুপ্রিম কোর্ট শুরু করে দিয়েছে। আমরা 30% তো ভোট আমার পকেটে, দয়া করে সেটা ব্যবহৃত হবেন না, দাবার বোরে হবেন না। ছেলে মেয়েদের স্কুলে পাঠান, তাতে হবে কি, এই সম্প্রদায় আগামী দিনে একটা মূল স্রোত যাকে বলে ভারতীয় রাজনীতির অনেক রাজ্যেই সেটা কিন্তু ঘটছে, একসঙ্গে উন্নয়ন ঘটবে। তাতে সরকারি চাকরিতে 2-3% একটু বাড়ছে না কেন, এই জন্য আপনাদের আর হাফিজ টেস্ট করতে হবে না। স্যার, গতকাল শুভেন্দু অধিকারী কোচবিহারে এসপি অফিস যাওয়ার পথে তার উপরে স্যার দুষ্কৃতীদের হামলা হয়। স্যার, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্যত দেখছে এবং স্যার দুর্বৃত্তদের হাতে পতাকা তৃণমূলের এবং মুখে জয় বাংলা স্লোগান। এই রাজ্যের মানুষ কি সুরক্ষিত? এটা বিধানসভার বিরোধী দলনেতা এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় নেতা, যাকে অবশ্যই মাস লিডার বলা যায়, সেই শুভেন্দু অধিকারীর ওপর একটা তার জীবনের ওপর হামলা। এটা একটা প্রাণঘাতী হামলার চেষ্টা করছিল ওরা। ওদের লক্ষ্য একটাই, রাজনৈতিকভাবে তার সঙ্গে না পেরে, রাজনৈতিক লড়াইতে না পেরে দে ওয়ান্ট টু এলিমিনেট হিম, তাকে এলিমিনেট করার চেষ্টা করছে। এবং যেখানে শুভেন্দু অধিকারী যাচ্ছেন বা বিজেপির আরও অন্যান্য নেতারা যাচ্ছেন, কারণ আপনি জানেন যে বজবজে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যখন গিয়েছিলেন তখন কি পরিস্থিতি তৈরি করেছিল। এমনকি ভবানীপুরে একজনের বাড়িতে একটা নেমন্তন্নে গিয়েছিলেন, সেখানে সেই বাড়ির লোকেদের সঙ্গে কি ঝামেলাটি শুরু করেছিল স্থানীয় কিছু ক্রিমিনাল। এখান থেকে স্পষ্ট হয়ে গেছে যে এরা কিন্তু রাজনৈতিক লড়াইতে অনেক দিন আগে হেরে বসে আছে। রাজনৈতিক লড়াইতে যারা হেরে বসে যায় তাদের কাছে এই গুন্ডাগর্দি ছাড়া আর কিচ্ছু করার থাকে না। ফলে গুন্ডামিটা কিন্তু হেরে যাওয়ার লক্ষণ, এটা কোনো জেতার লক্ষণ নয়। এটা হচ্ছে রাজনৈতিক লড়াইতে হেরে গিয়ে গুন্ডামির দ্বারা জেতার চেষ্টা। কিন্তু আবার আমি বলছি, এটা সফল হবে না, কারণ এরা আগেই হেরে বসে আছে। স্যার, ভোটার লিস্টকে কারচুপি করে কেন্দ্র করে স্যার 2 জন WBCS অফিসার সহ 5 জনের বিরুদ্ধে FIR এর নির্দেশ। স্যার, শুরুতেই এত বড় গলত স্যার, আগামীতে কি অপেক্ষা করছে? এখন এই WBCS অফিসাররা কিভাবে পাস করেছেন একটু খোঁজ খবর করতে হবে। কবেকার উনি কবে পাস করেছেন এই WBCS অফিসাররা? তার কারণ এখানে BCS অফিসারদের নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু যেরকম পঞ্চায়েতে উলুবেড়িয়াতে একজন BCS অফিসার সম্পর্কে কোর্টই প্রবল ক্ষোভ জানিয়েছিল।
ফলে এরা কিভাবে পাস টাস করেছে তাদের রেকর্ডগুলো চেক করার দরকার। সেটা এখন তো হবে না, 2026 সালের পর এই রেকর্ডগুলো চেক করা হবে যে তারা এই ধরনের একটা পরীক্ষা কি করে, কারণ WBCS পরীক্ষা পাস করা সহজ কাজ নয়। WBCS পরীক্ষা পাস করতে গেলে রীতিমতো যোগ্যতা এবং পরিশ্রম লাগে। যারা এই ধরনের কাণ্ড কারখানা করছে তারা কিভাবে পাস করেছে সেই রেকর্ডগুলো একটু খতিয়ে দেখার দরকার আছে। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে রাজ্যের যে অফিসিয়ালডম, রাজ্যের যে ব্যুরোক্রেসি, তার একটা অংশ যেভাবে জড়িয়ে যাচ্ছে এই ধরনের দুর্নীতির কাণ্ড কারখানা, এবং তারা সুপ্রিম কোর্টের, কখনো হাইকোর্টের তারা তিরস্কার শুনছে, নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থার নির্দেশ দিচ্ছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে এ রাজ্যটাই একেবারে দুর্নীতির অতলে তলিয়ে গেছে, অন্ধকারে তলিয়ে গেছে। কারণ মানুষের শেষ ভরসা থাকে প্রশাসন। সেই প্রশাসনকে আমরা অন্তত চাই সে নিরপেক্ষ হোক, কিন্তু যেখানে প্রশাসন নিজে লেগে পড়েছে এই ধরনের কাণ্ড কারখানায়, যে নিজেরা শোকজ খাচ্ছে, সাসপেন্ড হচ্ছে, ফলে এখানে গোটা পশ্চিমবাংলাটাকে একেবারে মানে ভয়ঙ্করতার অতলে কিন্তু তলিয়ে দিয়েছে রাজ্যের এই শাসক দল। স্যার SIR নয়, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আসলে মমতার বিদায় ঘণ্টা। স্যার কি বলবেন এই প্রসঙ্গে? এই রাজ্যে সিপিএমের আমল থেকে নির্বাচনে চুরি করে জেতাটা একটা আটে দাঁড়িয়ে গেছে। সিপিএম 1977 সালে জেতার পরে বুঝে গেছিল যে ওদের তো পারফরমেন্স করার কিচ্ছু নেই, দু একটা করেছিল ইনিশিয়ালি, তারপর আর কিছুই করেনি। সেই মানে ভাগ চাষিদের অধিকার দেওয়া বা পঞ্চায়েত বা পুরসভা প্রতিষ্ঠা করা ছাড়া সিপিএম কিচ্ছু কিন্তু এই রাজ্যে করেনি। ফলে তাদের একটা ভয় ছিল যে এবারে জনগণের ভোটে ওরা হারবে। জনগণের ভোটে যদি হেরে যায় তাহলে তো আর নির্বাচনে আসার, জিতে আসার কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যে সিপিএম বুঝেছিল যে তাদের ক্ষমতার লোভ, ক্ষমতার মধুটা কত ভালো, বিভিন্ন জায়গায় লোক ঢোকাচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলকে কন্ট্রোল করছে। ফলে তারা ক্ষমতা থেকে যেতে চায়নি এবং তাদের লক্ষ্য ছিল একটাই, যেভাবে ক্ষমতা দখল করব। তার জন্য ভোটার লিস্ট কারচুপি, ভোটার তালিকায় গোলমাল করা, মৃত ভোটারদের ভোট দিয়ে দেওয়া, বুথ দখল করা, রিগিং করা, লোকের বাড়িতে সাদা থান পাঠানো, এই প্রত্যেকটা কাজ কিন্তু সিপিএমের আমল থেকে শুরু হয়েছে এবং সিপিএমের মেধাবী ছাত্রছাত্রী এরাই করেছে। কারণ এরা যখন বদলা নয় বদল চাই বললো, তখন সিপিএমের ওই ক্রিমিনালগুলো এই দলে ঢুকে পড়লো, আশ্রয় নিল এবং গোটা টেকনোলজির এদের সাপ্লাই করলো। ফলে গোটা ব্যাপারটা দাঁড়িয়ে গেছে যে নির্বাচনে জিততে গেলে চুরি করতে হবে। এই সরকার, এই বর্তমান শাসক দলটি বাঁচার, এদের তো কিচ্ছু করার নেই। তবু সিপিএমের দুটো উদাহরণ দিলাম যে তারা কাজটা করেছিল, তো কিছুই করেনি। ফলে এদের কাজ একটাই, এরা জানে যে ক্ষমতা থেকে গেলে এদের যা পরিস্থিতি হবে, মানুষ এদের যা কাণ্ড করবে এদের বিরুদ্ধে, সেই ভয়েই এরা কিন্তু সিটিয়ে আছে। যার জন্য যেভাবেই হোক, যেরকম ক্যান্সার রুগী একেবারে শেষ মুহূর্তেও বাঁচার চেষ্টা করে, এরাও এই শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করছে। যেভাবেই হোক ভোটার তালিকাকে ধরে রেখে, কিন্তু ভোটার তালিকায় কারচুপি থাকলে ভোট হবে না, নির্বাচন কমিশন বলেই দিয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাই SIR হবেই এবং সেই SIR এর পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরও কিন্তু তার মূল্য দিতে হবে। স্যার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে মমতা ব্যানার্জির জামানায় পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, তাতে SIR লাগু করতে গেলে সেন্ট্রাল ফোর্স নামাতে হতে পারে স্যার এই রাজ্যে। স্যার আপনার কি মতামত? একেবারে ঠিক বলেছে মানুষ। আমার তো আরেকটু এগিয়ে গিয়ে মনে হচ্ছে 355 বা 356 ছাড়া সত্যিকারের SIR করা সম্ভব কিনা। তার কারণ প্রশাসন যখন এদের হাতে আছে, এরা প্রশাসনকেও কবজা করে নিয়েছে একটা অংশকে। ফলে তাদের দিয়ে যা কাণ্ড করছে, আর প্রশাসনের লোক যদি শোকজ খায়, সাসপেন্ড হয়, সেই প্রশাসনের ওপর কি ভরসা করব। ফলে SIR ঠিকঠাক করতে গেলে রাজ্য সরকারের হাত থেকে প্রশাসনটাকে কেড়ে নিতে হবে, তা নইলে SIR ঠিকঠাক করা যাবে না। স্যার মমতা ব্যানার্জির মুখে কালি, বীরভূম থেকে ধিক্কার মিছিলের ডাক দিল কেষ্ট, কি বলবেন? আমি জানি না, এটা মানে মাঝে মাঝে মানুষ তো সত্যি কথা বলে ফেলে। এখন একেবারে প্রাণের ছেলে কেষ্ট যদি এই ধরনের কথা বলে থাকে, কখনো মনের ভেতরের কথাগুলো বেরিয়ে আসছে আর কি। ফলে আগামী দিনে হয়তো এরাই এই স্লোগান নিয়েই মাঠে নামবে এবং এই কেষ্টরাই নামবে। তখন আর কেষ্ট দিদি দিদি করবে না, এই স্লোগান নিয়ে হয়তো নামবে। সেই দিন খুব দূরে আছে বলে আমার মনে হয় না 26 সালে, কারণ কেষ্টকেও বাঁচতে হবে তো। কারণ কেষ্ট যা করে রেখেছে তাতে কোনো শ্রীরাধিকা তাকে বাঁচাতে পারবে না, সুতরাং তাকেও এই রাস্তায় হাঁটতে হবে। স্যার ডিএ কে ঘটনা নিয়ে এই মুহূর্তে সবথেকে চাঞ্চল্যকর তথ্য স্যার, 25% ডিএ দেওয়ার কথা হয়েছিল, যেটা স্যার রাজ্য সরকারের উকিল বলছে যে এটা কোনো মৌলিক অধিকার নয়। তাহলে কি স্যার এই পুজো মণ্ডপে 1,10,000 আর বা স্যার ওই আমার পাড়া আমার সমাধানকে কেন্দ্র করে স্যার 10 লক্ষ টাকা, এগুলো কি মানুষের মৌলিক অধিকার? এখন এই সরকার যারা চালায়, এরা সংবিধান কতটা পড়ে দেখেছে, পড়াশুনো কতটা করেছে, সে নিয়ে তো সন্দেহ আছে। আর সবচেয়ে বড় কথা, যাদের শিক্ষা দীক্ষা কম, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত, তাদের
সঙ্গে বেশিক্ষণ তর্ক করাটাও মুশকিল, তাই আমি খুব একটা তর্ক এদের সঙ্গে করিও না। আমার সমস্যা, আমি মনে করি এখানে দুটো কথা আছে। এই যে পাড়ায় পাড়ায় সমাধান ইত্যাদি ইত্যাদি, এগুলো ভোটের দিকে তাকিয়ে করেছে। এর আগেও দুয়ারে সরকার এসেছিল, দুয়ারে সরকারে কোন হাতিঘোড়াটি হয়েছে আমি বলতে পারবো না। ফলে ওই সমস্যার সমাধানের জন্য আবার পাড়ায় যেতে হচ্ছে। পাড়ায় গেলে নিজের প্রেজেন্স দিয়ে মানুষকে ভয় দেখানো, একটা হুমকি তৈরি করা, এর একটা সম্ভাবনা রয়েছে। আর সবচেয়ে বড় কথা, ডিএ মৌলিক অধিকার কিনা, কোনো ধরনের আইনগত অধিকার কিনা, সে তো সুপ্রিম কোর্ট বিচার করছে। আর 25% ডিএর ব্যাপারটা হচ্ছে এখন যেটা দাঁড়িয়ে গেছে, এরা বেশি খেলতে গিয়ে নিজেই ডুবতে বসেছে এই রাজ্যের শাসক দল। কারণ এবারে পুরো বিচারটা সুপ্রিম কোর্ট শুরু করে দিয়েছে। ডে টু ডে তারা কিন্তু ইয়েগুলো শুনছে, শুনানিগুলো হবে। ফলে আলটিমেটলি চূড়ান্ত রায় যখন হবে, ওটা 25%-এ আপাতত বাঁচতো, ওটা 100% না চলে যায়। কি হবে আমি বলতে পারছি না, কিন্তু আমি এটুকু গেস করতে পারি। স্যার আমার একদম অন্তিম প্রশ্ন, পুজোর অনুদান নিয়ে তোহা সিদ্দিকী বলছেন ঈদ কমিটিতে 1,10,000 তো দূর 10 টাকাও দেয়নি মমতা, এমনকি মুসলিমদের ব্যবহার করেছে, এমনটাই সুর শোনা গেছে। স্যার মমতার প্রতি তোহার এই অনাস্থার পর মুসলিম ভোটে যদি কাটছাট হয়, তাহলে তো বিজেপিরই সুবিধা হবে, আপনি কি মনে করেন? আমরা কোনো গোষ্ঠী জনগোষ্ঠীর ভোট নিয়ে আমরা দাঁড়িয়ে থাকি না। আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি, এবং আমরা চাই এই রাজ্যের যারা সাধারণ মানুষ, যারা ভারতের নাগরিক, তারা প্রত্যেকে আমাদের ভোট দিন। যারা এ রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং ভারতের নাগরিক, তাদের কারোর কোনো ভয় নেই। এসআইআর হলে তাদের কারোর নাম বাদ যাবে না, এই কথা একজন বিধানসভার সদস্য নওশাদ সিদ্দিকী, তিনিও একটা এতে দেখলাম বলেছেন যে আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনাদের এত ভয় কিসের। সুতরাং এগুলো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আপনাদের যে ব্যবহার করা হচ্ছে, এটা যত তাড়াতাড়ি আপনারা বোঝেন তত মঙ্গল। বহুদিন ধরে তো বলে আসছি যে যারা মারা যায়, যারা খুন করে, পুলিশের হাতে অ্যারেস্ট হয়, তারা কারা? তারা কিন্তু এই সম্প্রদায়েরই মানুষগুলো। তাদের কিন্তু খুনোখুনি হাতে ছুরি নয়, তাদের হাতে পেন ধরতে হবে, তাদের স্কুলে যেতে হবে, কলেজে পড়তে হবে। এবং আমি আমার 38-39 বছরের অধ্যাপনা জীবনে বলছি, যদি তারা সঠিক সুযোগ পায়, কারোর চেয়ে তারা কম যাবে না। আমি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ক্লাস নিয়েছি, আমি দেখেছি যে মেয়েগুলো পড়তো, কতটা তারা অ্যাডভান্স চিন্তা ভাবনায়। তারা কিন্তু ওই সম্প্রদায় থেকে আসা, তারা অনেকে কাজকর্ম করছে। আমি তাদের বলবো, দয়া করে ওই 30% হবেন না, দয়া করে ওই 30% মানে ভোট, ওইটা করবেন না। আপনারা পড়াশুনো করুন, আপনারা যা তাই নিজেদের ভাবুন, এবং ছেলেমেয়েদের স্কুলে পাঠান। এরা 1000 টাকা দেবে, এরা 5000 টাকা, সেই অনুযায়ী আপনারা বেঁচে থাকবেন। এতে আপনাদের মানবতা নষ্ট হয়, আপনাদের সম্মান নষ্ট হয়। আপনারা পড়াশোনা করুন, ছেলেমেয়েদের স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পাঠান, তাদের ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন। ওই কোনো দল বলবে আমরা 30% তো ভোট আমার পকেটে, দয়া করে সেটা ব্যবহৃত হবেন না, দাবার বোড়ে হবেন না। ছেলে মেয়েদের স্কুলে পাঠান, তাতে হবে কি, এই সম্প্রদায় আগামী দিনে একটা মূল স্রোত যাকে বলে ভারতীয় রাজনীতির অনেক রাজ্যেই সেটা কিন্তু ঘটছে, একসঙ্গে উন্নয়ন ঘটবে। তাতে সরকারি চাকরিতে 2-3% একটু বাড়ছে না কেন, এই জন্য আপনাদের আর হাপিত্তেস করতে হবে না, নিজের যোগ্যতায় চাকরি পেতে পারবেন। এইটাই আপনাদের বলি, দয়া করে ওই 30% ভোট ব্যাংক এই ভাবনা থেকে কিন্তু সরে আসুন।